জনগুরুত্বপূর্ণ মামলা শুনানি কেন সরাসরি সম্প্রচার নয়, রুল হাইকোর্টের। আদালতের অনুমতিতে সম্প্রচারে বাধা নেই বললেন চিফ প্রসিকিউটর। নির্বাচন পিছিয়ে জনগণকে অধিকার বঞ্চিত করা হচ্ছে অভিযোগ বিএনপির। ভোটের প্রচারণায় ইসির তত্ত্বাবধানে রাখার সুপারিশ গণজোটের। সরকারি চাকরিতে মহার্ঘ ভাতা বিবেচনা করছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। স্থলবন্দরে ভারতীয় নিষেধাজ্ঞার বিষয়ে উপদেষ্টা বৈঠকে সিদ্ধান্ত। এবং নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার, হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্ত হলেন নুসরাত ফারিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকিদের বিচার সরাসরি সম্প্রচার করা যাবে, তবে তার আগে লাগবে আদালতের অনুমতি। ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে জনগুরুত্বপূর্ণ সাংবিধানিক মামলা শুনানি কেন লাইভ সম্প্রচার করার ব্যবস্থা হবে না, এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। কাজী বাপ্পুর প্রতিবেদন, জানাচ্ছেন নাসিমুল বারী সৌরভ। ভারত, পাকিস্তান সহ বিশ্বের অন্তত ২১টি দেশের আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে সর্বসাধারণের দেখার সুযোগ রয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচারে স্বচ্ছতা নিশ্চিতে সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩। এতে বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত করা হয় সরাসরি সম্প্রচারের বিধান। মঙ্গলবার ট্রাইব্যুনাল ১-এর এজলাস কক্ষে ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি লাগানো হয়। প্রসিকিউশন জানান, আদালতের অনুমতি সাপেক্ষে গণমাধ্যম এখন থেকে ট্রাইব্যুনালের বিচার কাজ সম্প্রচার করতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলবে সেগুলোকে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রেকর্ড করা যাবে এবং তা ব্রডকাস্ট করা যাবে সোশ্যাল মিডিয়াতে অথবা অন্য কোনো মাধ্যমে। এদিকে হাইকোর্ট ও আপিল বিভাগে দায়ের করা জনগুরুত্বপূর্ণ ও সংবিধান সংক্রান্ত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ মামলাসমূহ যা উচ্চ আদালতে শুনানি হয় তা সরাসরি ব্রডকাস্ট করার ব্যবস্থা করা হবে না, এই মর্মে একটি রুল জারি করেছেন এবং আগামী ২৬শে জুন ২০২৫-এ পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন। আমরা আশা করব যে এই ব্যবস্থা যদি আমাদের উচ্চ আদালতে ইন্ট্রোডিউস করা যায়, ভারতের মতো, পাকিস্তানের মতো, ইংল্যান্ড, আমেরিকা সহ ২১টা দেশের সিস্টেম আমরা দেখেছি, যেখানে আমাদের চাইতেও আরও দুর্বল দেশেও এই ধরনের টেকনিক্যাল ব্যবস্থা চালু আছে। আইনজীবীরা জানান, উচ্চ আদালতে জনগুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ দেশের নাগরিকরা সরাসরি দেখতে পারলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী এটা নাগরিকদের অধিকারও। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ, ঢাকা। পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিতের পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০শে মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়ন দলের যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এসব চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান এই মহাসচিব। গভীর এক চক্রান্তের অংশ একজন জাতীয়তাবাদী নেতাকে, দেশপ্রেমিক নেতাকে, যে নিজের জাতিকে গড়ে তুলতে চেয়েছেন, তাকে সাম্রাজ্যবাদীরা, আধিপত্যবাদীরা কখনোই ভালো চোখে দেখেনি। পরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মতোই টালবাহানা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশের মানুষ আর কতদিন অপেক্ষা করবে, এমন প্রশ্নও তোলেন দলের নেতারা। জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের বিচার ও আহতদের চিকিৎসায় সরকার ব্যর্থ বলে অভিযোগ তাদের। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারকে দেখতে খিলক্ষেতের বাসায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রাকিবুলের পরিবারকে নগদ অনুদান তুলে দেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের বিচারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার তালবাহানা করছে বলে অভিযোগও করেন তিনি। তারা যদি সত্যি সততার উপর ভিত্তি করে কাজ করতেন তাহলে নির্বাচনের ডেডলাইন দিতেন, নির্বাচনের তারিখ ঘোষণা করতেন। অনেক ক্ষেত্রেই হাসিনার আমলের চাইতে কেন জানি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায়, এটা জনগণ প্রত্যাশা করেন। একই আইনে যদি সাদাত হতে পারে তাহলে ইশরাক কেন হতে পারবে না, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে। এদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংস্কার, গণহত্যার বিচার ও জাতীয় নির্বাচনের উপর জোর দেন। সংস্কার আর গণহত্যা পরস্পর বিরোধী না, এটা পরিপূরক, একটার জন্য আরেকটাকে আটকে রাখার কোনো সুযোগ নেই। সেই জন্য আমরা বলি বিচারও হতে হবে, সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করছে এমন অভিযোগ নাকচ করে দেন তিনি। হিসাব করে কথা বলা, হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা, এটি যদি ব্যর্থ হয় তাহলে ফ্যাসিস্টদের তুমি একজন হিসাবে নিজেকে চিহ্নিত করো। দেশ যেদিকে যাচ্ছে সেখানে সন্দেহ বিশ্বাস বাড়ছে। সরকারের প্রতি মানুষের যে সমর্থন, আশা ছিল, বিশ্বাস ছিল, সেই সমর্থন, বিশ্বাস, আশা আস্তে আস্তে টুটে যাচ্ছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল নিবন্ধন আইনের বিরোধিতা করেছে বিপ্লবী গণজোট। দুপুরে নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠক শেষে বিষয়ে জানান জোটের প্রধান সমন্বয়ক আব্দুল মোনেম। বলেন, ভোটে আস্থা ফিরিয়ে আনতেও জাল ভোট নির্বাচন করতে নির্বাচনী প্রচারণা ইসির তত্ত্বাবধানে রাখা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের তথ্য থেকে ভোটার আইডি কার্ড তৈরির পরামর্শ দিয়ে কার্ডের সংখ্যার উপর ভিত্তি করে ব্যালট পেপার ছাপানোর পরামর্শ দেয় বিপ্লবী গণজোট। প্রচারণার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে কোনো প্রচারণা চালাইতে পারবে না। যদি ব্যক্তিগতভাবে প্রচারণা চালান তাহলে তার প্রার্থিতা বাতিল করে দিতে হবে। বর্তমানে আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ডের ভিতরে ভোটার সংশ্লিষ্ট কতগুলি তথ্য আছে, সেই তথ্যগুলি যুক্ত করে একটা ভোটার কার্ড তৈরি করতে হবে। নতুন অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, সামনে বাজেট থাকায় হয়তো কিছুটা সময় লাগবে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। স্থলবন্দর নিয়ে কিছু পণ্য আমদানিতে ভারতে নিষেধাজ্ঞার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান এই উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। স্থলবন্দর দিয়ে পণ্যের আমদানি রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার কারণে তৈরি পোশাক, ফল, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা ও আসবাব রপ্তানি করতে পারছেন না ব্যবসায়ীরা। বিভিন্ন স্থলবন্দরে রপ্তানিমুখী গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ভারতীয় নিষেধাজ্ঞার পর বাণিজ্য উপদেষ্টা জানান, এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি বাংলাদেশ। তবে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বললেন, স্থলবন্দরে নিষেধাজ্ঞার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে। আলাপ করবো আজকে কমার্সের সাথে আমাদের আলাপ হবে। মহার্ঘ ভাতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। মহার্ঘ ভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি পালন করে লাভ নেই উল্লেখ করে সালেউদ্দিন আহমেদ বলেন, বিলুপ্তির সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
কর্তৃপক্ষের উদাসীনতায় বর্ষাকালে জলজটের দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না ঢাকাবাসীর। মূলত অনিয়ম অব্যবস্থাপনার কারণে জটিল থেকে জটিলতর হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। নগর পরিকল্পনাবিদের মতে জলাবদ্ধতার কঠিন যন্ত্রণা থেকে মুক্তি পেতে সর্বাগ্রে দরকার সমন্বিত উদ্যোগ। এরপর নিতে হবে সুদূর প্রসারী পরিকল্পনা। জলবদ্ধতা নিয়ে কাজী ইহসান বিন দিদারের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। স্বাধীনতার পর ঢাকায় 57টি খাল থাকলেও বর্তমানে তা নেমে এসেছে 26টিতে। আগে এসব খাল ঢাকা ওয়াসার অধীনে থাকলেও 2020 সালের 31শে ডিসেম্বর দায়িত্ব দেওয়া হয় 2 সিটি কর্পোরেশনকে। মালিকানা বদল হলেও কাজের কাজ কিছুই হয়নি। এখন পর্যন্ত কোনো খালের পূর্ণাঙ্গ সীমানা নির্ধারণ কিংবা দখলমুক্ত করা যায়নি। ফলে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পথঘাট। আরডিআরসির গবেষণায় জলাবদ্ধতার হটস্পটগুলোর মধ্যে অন্যতম পল্লবী, রূপনগর, মিরপুর 11, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, কলাবাগান, ধানমন্ডি 27, কাঁঠালবাগান, গ্রিন রোড, হাতিরপুল, হাজারীবাগ, নিউ মার্কেট, বাড্ডা, ওয়ারি, নবাবপুর, সিদ্দিক বাজার, জুরাইন এবং রায়েরবাগ। আর এসব এলাকার পানি নিষ্কাশনের জন্য রূপনগর মেইন খাল, বাউনিয়া খাল, 22 টেকি খাল, সাংবাদিক কলোনি খাল, কল্যাণপুর খাল, ইব্রাহিমপুর খাল, পান্থপথ বক্স কালভার্ট খাল, রায়ের বাজার খাল, জিরানি খাল, রামপুরা খাল, ধোলাই খাল, কদমতলী খাল এবং মান্ডা খাল খননের উপর জোর দিয়েছে সংস্থাটি। নগর পরিকল্পনাবিদদের মতে জলাবদ্ধতার ভোগান্তি নিরসনে 2 সিটি কর্পোরেশনের কার্যক্রমে সমন্বিত পরিকল্পনার অভাব রয়েছে। গড়িয়ে যাওয়ার পরিমাণ 50-60% জায়গায় 80% হয়েছে, কারণ ঢাকাকে আমরা ঢেকে ফেলেছি। ফলে মাটির নিচে সিঞ্চিত হওয়ার পরিমাণ যেমনি করে কমেছে, গড়িয়ে যাওয়ার পরিমাণ তেমনি বেড়েছে। এর ফলে যদি পুরোটা শতভাগ বাস্তবায়ন হতো তাও আমরা মুক্তি পেতাম না। আর সেই জায়গায় মাত্র 15টা খাল উদ্ধার করলে বেঁচে যাব, এটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তার মানে এই নেটওয়ার্কটাকে এখন পুরো একটা মাস্টার পরিকল্পনা করে সাজিয়ে গুছিয়ে অঞ্চল ভিত্তিক ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী ড্রেনেজ সিস্টেমের নেটওয়ার্কে ফুলফিল করতে হবে। এক্ষেত্রে যদি কালভার্ট কাটতে হবে, এক্ষেত্রে যদি আপনি নতুন করে খালের একটা অংশ জোড়া দিতে হয় বা কানেক্টিং খাল করতে হবে। আর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের উত্তর বরাবরের মতোই দায় সারা। দীর্ঘমেয়াদে যদি প্ল্যান করতে হয় তাহলে আমাকে পুরো খালের প্রবাহগুলো ঠিক করতে হবে, যেটা আমরা করছি, কিন্তু একটু সময় লাগবে। বিশেষজ্ঞদের মতে এবার বৃষ্টির পানি জমে মানুষের দুর্ভোগ হওয়ার আশঙ্কা অনেক বেশি, তাই এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একটি মাস্টার প্ল্যান তৈরি করা প্রয়োজন, যেটাকে আমরা বলতে পারি ব্লু নেটওয়ার্ক রিকভার মাস্টার প্ল্যান। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। অপহরণের পর ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে জুলাই-আগস্ট আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্ত হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বুশরাত জাহানের ডেস্ক রিপোর্ট। অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার রাতে গ্রেফতার করা হয় শোবিজ তারকা কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেলকে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আর আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। ওনাকে আজকে একটা মিথ্যা অভিযোগ, কারণ ওনার ওয়াইফ ছিলেন, যে ওয়াইফ বর্তমানে অন্তঃসত্ত্বা, আমরা সংসার করব বলে বিজ্ঞ আদালতে সাবমিট করেছি। কারণ উনি যেহেতু আমাদের বিয়ে হয় নভেম্বর 2024-এ, আমরা বিয়ের কাগজপত্র আজকে দাখিল করতে পারিনি, কারণ ইনস্ট্যান্ট আসামিকে ধরে নিয়ে আসাতে আমরা যোগাযোগ না করতে পারি এবং কাবিননামা সংগ্রহ করতে না পারায় আমরা দাখিল করতে পারিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে আজকের আসামি নোবেলের সঙ্গে তার পরিচয় হওয়াতে সর্বপ্রথম তাকে গত 12-11-24 তারিখে সে তার সঙ্গে দেখা করতে বলে। দেখা করার কারণে তাকে তার স্টুডিওতে নিয়ে যাওয়ার কথা বলে, যেহেতু তার একটা গানের স্টুডিও আছে। সেখানে না নিয়ে তাকে একটি বাসায় নিয়ে যায়, নিয়ে তাকে বিভিন্ন ধরনের তার সঙ্গে সে শারীরিক সম্পর্ক করে এবং তার বিভিন্ন ধরনের ছবি টবি সংগ্রহ করে রাখে বিভিন্ন ধরনের, এবং এটার ভয় দেখিয়ে তার সঙ্গে সে সম্পর্ক করতে থাকে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্ত হয়েছে। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মঙ্গলবার বিকেলে বের হয়ে আসেন তিনি। এর আগে আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। সোমবার থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়।
বুশরাত জাহান, মোহনা সংবাদ। পতনের ধারা থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবারও পতন দিয়ে শুরু হয়েছে লেনদেন। টানা দরপতনে হতাশ বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলছেন পুঁজিবাজারের প্রতি। সংকট নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন তারা। আর বাজার সংশ্লিষ্টরা পরামর্শ দিলেন আসন্ন বাজেটে শেয়ারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার। মনিরুল ইসলামের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের পর বিনিয়োগকারীরা আশায় বুক বাঁধলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। ডিএসইসির নেতৃত্ব দ্বন্দ্ব আর কার্যকর সংস্কারের অভাব ভালোই ভোগাচ্ছে পুঁজিবাজারকে। দরপতনের টানা খড়ক অধিকাংশ বিনিয়োগকারী হারিয়েছেন বড় অঙ্কের পুঁজি। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় একটা সিন্ডিকেট, যাকে আমরা দালাল বলি, মইরা যান সেখানেও কবর দিতে গেলেও দালাল ছাড়া আপনি কবর দিতে পারবেন না। এই হয়েছে দেশের অবস্থা। বর্তমানে মার্কেট যে অবস্থায় আসছে, কোম্পানিগুলো ওভার প্রাইস হওয়ার কারণে মার্কেট এখানে চলে আসছে। এটা কারেকশন হয়ে আরও নিচে যেতে পারে, এরকম সম্ভাবনাই আমরা দেখতেছি। সরকার বদলের পর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেতৃত্ব বদল হলেও বাজারে আসার আলো ছড়াতে ব্যর্থ তারা। বিদ্যমান সংকটেরও যেন কোনো সমাধান নেই, যে কারণে বাজার কেবলই দরপতনের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। অন্যান্য দেশে যেভাবে ইকোনমিতে আপনার হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটের একটা প্রভাব থাকে, বাংলাদেশের ইকোনমিতে ক্যাপিটাল মার্কেটের প্রভাব নাই। ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগ যদি এইভাবে আস্তে আস্তে হরণ করে নেওয়া হয়, তাহলে তো আমাদের এই বেকারত্ব বাড়বে। বিএসইসির নেতৃত্ব বদলের পর কেটেছে 8 মাস। এ সময় বাজার সংস্কারের যত পদক্ষেপ নেওয়া হয়েছে তা বাস্তবায়নে দেখা যাচ্ছে কচ্ছপ গতি। ডেভেলপের জন্য নতুন করে আইপিও ছাড়তে হবে মার্কেটে, আর বন্ডের যে ইন্টারেস্ট আছে এই ইন্টারেস্টের রেটটা কমাইতে হবে। ইন্টারেস্টের রেটটা কমলে আপনার এখানে কিছু রিফ্লেকশন আসবে। বন্ডের ইন্টারেস্ট শেয়ার বাজার উত্থানের বড় অন্তরায়। তাই বন্ডের শেয়ার কমানোর পাশাপাশি আসন্ন বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফিক্সড ইনকামে যদি ভালো রিটার্ন পায়, তখন ক্যাপিটাল মার্কেট তুলনামূলক রিস্কি, সেখানে মানুষ ফান্ড ফ্লো করতে চায় না। ট্রেজারি বন্ডের রেট এখনো 12-এর আশপাশে আছে। ব্যাংকগুলোর আর্নিং এর ক্ষেত্রে কিন্তু এগুলো খুব আলোচনায় আসছে। তারা ডিপোজিট কালেক্ট করতেছে 7-8-এ, গভর্নমেন্ট বন্ড কিনতেছে 12%-এ। ওইখানে সব ব্যাংকগুলো ভালো ইনকাম করতেছে। এই রেটটা যদি একটু নিচের দিকে নেমে আসে, তাহলে হয়তো ক্যাপিটাল মার্কেটে ফান্ড ফ্লো আসবে। শুধু মুখেই নয়, বাজার পরিস্থিতি বিবেচনায় দেশের আর্থিক খাতকে ঢেলে না সাজালে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো যাবে না বলেও মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছে তার সমর্থকরা। 6ষ্ঠ দিনের মতো কর্মসূচি হিসেবে সকালে ফের নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেনের কর্মী সমর্থক ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সিটি কর্পোরেশন বন্ধ করে রাখছে, সে রায় পাইছে, তাকে কেন বসতে দেবে না? এ সকল চক্রান্ত চলবে না। ঢাকা শহরের ঢাকাবাসী চাচ্ছে যে এই মুহূর্তে ইঞ্জিনিয়ার ইশরাক তার দায়িত্ব নেন। আমাদের দাবি কেন মানা হচ্ছে? আমাদের যৌক্তিক দাবি, যেহেতু হাইকোর্ট দিয়েছে, হাইকোর্টের রায় সবারই মানা উচিত। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানি কাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। দুপুরে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আলোচিত এ মামলার শুনানি হয়। এ সময় ইশরাকের পক্ষে নির্বাচনী ট্রাইব্যুনালের দায়ের করা আবেদনের অসঙ্গতি তুলে ধরেন রিটকারী আইনজীবীরা। তবে রিটকারী আবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন ইশরাকের আইনজীবীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় আগ্রাসন এবং ত্রাণ বিধিনিষেধ বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে হুমকি উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এর মধ্যেই খান ইউনিসের বাসিন্দাদের গোটা এলাকা খালি করার নির্দেশ দিয়েছে আইডিএফ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় চলমান আলোচনার কানাকড়ি মূল্য দিচ্ছে না ইসরায়েল। অবশ্য যুদ্ধবিরতি চুক্তি করে নিরস্ত্র মানুষের উপর হামলা চালানোর নির্লজ্জ ইতিহাস তাদের অনেক পুরনো। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন সেনাবাহিনী গোটা গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে। এর অংশ হিসেবে উপত্যকার খান ইউনিস অঞ্চল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। শহর ছেড়ে না গেলে সবাইকে হত্যার হুমকি দিচ্ছে সেনারা। এসবের মধ্যেই বিভিন্ন স্থানে রাতভর হামলা চালিয়ে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী।
গাজায় বর্বরতা ও ত্রাণ কাজে বাধা দেয়ায় ইসরায়েলের বিরুদ্ধে কঠিন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ। তবে হুমকি প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, হামলা জোরদার করে সমগ্র গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের চাপে প্রায় ৮০ দিন পর গাজায় ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৯২% বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাহোরে হবে ৩ ম্যাচ টি-20 সিরিজ। পিসিবি জানিয়েছে ৫ ম্যাচের টি-20 সিরিজ হওয়ার কথা থাকলেও তা হবে ৩ ম্যাচ। দুবাইয়ে শারজায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বৈঠকে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন উপস্থিত ছিলেন। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ৩ ম্যাচের সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি, তবে সবগুলো ম্যাচই লাহোরে হওয়ার কথা। লাহোরে ২৫ মে পিএসএল এর ফাইনাল, এরপর বাংলাদেশ পাকিস্তানের ৩ ম্যাচের টি-20 সিরিজটি হবে সেখানেই। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জনগুরুত্ব মামলা শুনানি কেন সরাসরি সম্প্রচার নয়, রুল হাইকোর্টের। আদালতের অনুমতিতে সম্প্রচারে বাধা নেই বললেন চিফ প্রসিকিউটর। নির্বাচন পিছিয়ে জনগণকে অধিকার বঞ্চিত করা হচ্ছে অভিযোগ বিএনপির। ভোটের প্রচারণা ইসির তত্ত্বাবধানে রাখার সুপারিশ গণজোটের। সরকারি চাকরিতে মহার্ঘ ভাতা বিবেচনা করছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। স্থলবন্দরে ভারতীয় নিষেধাজ্ঞার বিষয়ে উপদেষ্টা পরিষদে বৈঠক। এবং নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার, হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্ত হলেন নুসরাত ফারিয়া। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা ৭টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।